নমস্কার, দূরদর্শনের বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে সকলকে স্বাগত আরও একবার। আমরা জানি যে আমাদের পরিবেশ এবং সেই পরিবেশের মধ্যে যে জীবকুল বসবাস করে সেই সবাইকে নিয়ে তৈরি হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। আর এই ইকোসিস্টেম কথাটা একটি গ্রিক শব্দ ওইকস থেকে এসেছে, যার অর্থ হাউসহোল্ড, ঘর বাড়ি। অর্থাৎ এই পরিবেশই কিন্তু আমাদের ঘর বাড়ি। এই পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আমরাও সুস্থভাবে বাঁচতেই পারবো না। কিন্তু সেই পরিবেশকে নানানভাবে দূষণের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে চলেছি এবং তার ফলস্বরূপ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের মতো মারাত্মক একটি বিষয়, যার প্রভাব প্রতিনিয়ত পড়ছে আমাদের জীবনে। আজ থেকে 25-30 বছর আগে থেকেই বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা বারবার বলে আসছিলেন পরিবেশের দিকে নজর রাখতে হবে, কিন্তু আমরা সাধারণ মানুষ বেশ তো চলে যাচ্ছে আমাদের দিন, আর তাই পরিবেশকে আমরা হয়তো একটু অবহেলাই করে গেছি। সেই ইগনোর করার রেজাল্ট আজ আমরা পাচ্ছি, কিন্তু তার তো সমাধানের পথ আমাদের খুঁজতেই হবে। আর তাই আজকের বিজ্ঞান প্রসঙ্গেতে আমাদের আলোচনার বিষয় জলবায়ুর পরিবর্তন সমাধানের খোঁজে। আমাদের ভীষণ ভালো লাগছে যে আজকের এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে আমরা পেয়েছি ডক্টর পুনর্বসু চৌধুরী এবং ডক্টর পৃথা ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক অধ্যাপিকাকে। স্যার এবং ম্যাডাম দুজনকেই আমাদের স্টুডিওয়ে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমেই একটু আপনাদের কাছে মনে করাবো যে 2026-এর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের থিম বা মূল প্রতিপাদ্যটি বলা হচ্ছে যে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এই জায়গা থেকেই স্যারের কাছে প্রথম জানতে চাইবো যে স্যার, প্রত্যেকবারের থিম তো একটা আলাদা মাত্রা আনেই, কারণ আমাদের মননে, আমাদের চিন্তনে সেটা একটা পরিবর্তন ঘটায়। তো এবছরের এই 2026-এর সেই মূল বক্তব্যটা একটু সাধারণ মানুষের কাছে যদি বুঝিয়ে দেন। সহজভাবে বলতে গেলে এই যে থিমটা এবছর ফিক্স করা হয়েছে, জলবায়ু এবং আমাদের ভবিষ্যতের জন্য আমরা প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা নিতে পারি। এটা বলতে গিয়ে আমাদের ছোটবেলায় পড়া একটা কবিতার কথা আমার খুব মনে পড়ছে। অনেকেই এই কবিতাটা পড়েছেন, সুনির্মল বসুর বিখ্যাত কবিতা সবার আমি ছাত্র, যেখানে বলা হয়েছে যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। কিভাবে প্রকৃতির কাছ থেকে আমরা মন্ত্রগুলো পেতে পারি। এবং সেখানে একটা খুব সুন্দর কথা বলেছেন যে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, প্রত্যেক পাতায় পাতায় পৃথিবীর বিভিন্ন পাঠ্য রয়েছে যেগুলো আমাদের পড়তে হবে। এক যুগ আগে সুনির্মল বসু লিখে গেছেন, যেটা গিয়ে না 2026 সালে এসে একটা এনভায়রনমেন্টের থিম লাইন হচ্ছে। সত্যি কথা বলতে গেলে হাজার হাজার বছর ধরে মানুষ প্রকৃতির কাছ থেকে শিখে এসেছে কিভাবে প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। এই জায়গায় আমরা বলবো যে জলবায়ুর পরিবর্তন, ওই যে শুরুতেই বলছিলাম যে তার প্রভাব আমরা বোধহয় খুব একটা বুঝতে পারতাম না, আমরা খুব একটা গুরুত্বও দিতাম না জলবায়ুকে, পরিবেশকে, কারণ তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বোধহয় আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে বলে আমরা মনে করি। কিন্তু আজ আমরা বুঝতে পারছি যে সেই জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি আমাদের শরীরে, আমাদের স্বাস্থ্যে পড়ছে। এই জায়গা থেকে আমি ম্যাডামের কাছে একটু জানতে চাইবো, ম্যাডাম যদি একটু সহজ করে আমাদেরকে বলে দেন যে সার্বিকভাবে এই জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ আমাদের হেলথের উপর কি ইম্প্যাক্ট ফেলছে। প্রথমেই বলি যে এবারের যে থিম প্রতিপাদ্য বিষয়, সেখানে যে শেষের যে অংশটা সেখানে বলছে আওয়ার ফিউচার। তার মানে এখানে কিন্তু ভীষণ ভালোভাবে এতদিন আমাদের একটা ভাবনা চিন্তার মধ্যে একটা থাকে, যেখানে আমরা শুধুই অ্যানথ্রোপোজেনিক একটা ভাবনা চিন্তা, মানে মনুষ্য কেন্দ্রিক একটা ভাবনা চিন্তা, যেখান থেকেই আমরা এই পরিবেশের সঙ্গে বা পরিবেশ কেন্দ্রিক যে ইকোসিস্টেমের কথা আপনি প্রথমেই বললেন, তার থেকে বাসার যে কবিতার মাধ্যমে বললেন যে এই যে প্রকৃতির থেকে আমরা যেন একটা দূরত্ব, সংযোগ, ওটা বিচ্ছিন্ন যেন হয়ে যাচ্ছে। এবং এইখানে এসেই যে কথাটা, প্রসঙ্গটা আপনি বললেন যে কিভাবে এটা কিন্তু আমাদের হেলথের উপর ইম্প্যাক্ট পড়ছে। আমাদের জনস্বাস্থ্য, বিশ্ব জনস্বাস্থ্যের উদ্বেগের কারণ কিন্তু এই পরিবেশ, জলবায়ুর যে পরিবর্তন, সেটা আমরা যেমন কোভিডের মধ্যে দিয়ে এর আগে আমরা সবাই অতিক্রম করেছি কোভিড এই অবস্থানটা, এবং আমরা বুঝতে পেরেছি যে কিভাবে একটা মহামারীর আকার ধারণ করে এবং এই যে মাইক্রোবিয়াল গ্রোথ, এই চেঞ্জেসগুলো আমাদের জীবনকে কিভাবে সংকটাপন্ন করে দিতে পারে। বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে আমাদের কিন্তু এই হৃদরোগ জাতীয় অসুখ, ভেক্টরবোন ডিজিজেস,
এর কন্ডিশনসগুলো অনেক বেড়ে যায়। আর বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যেমনভাবে ভীষণভাবে জুড়ে রয়েছে যে আমাদের কৃষি ব্যবস্থা, খাদ্য, কারণ খাদ্যের উপর নির্ভর করছে আমাদের স্বাস্থ্য। তাহলে একদম। এইখানে দেখা যায় আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন এই 1%, 1% টেম্পারেচার বাড়লে দেখা যায় যে রাইসের প্রোডাকশন প্রায় 3.5% কমে যায়। এবং এই যে বিশ্ব উষ্ণায়নের ফলে তাহলে আমাদের রাইস হচ্ছে স্টেপল ফুড আমাদের, এবং এতে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ভারী ধাতু তার কিন্তু যে এই প্লান্টগুলোতে যে তার অ্যাবজর্পশন, সেই শোষণ মাত্রা সেটাও অনেক বেড়ে যায়। আচ্ছা। তাহলে বিশ্বের টেম্পারেচারের সাথে সাথে, তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এগ্রিকালচারাল প্যাটার্ন এবং তার যে ফসল ফলছে তার কিন্তু গুণমানের একটা বড় পরিবর্তন হয়, প্রভাব ফসলের পড়ছে। পরিমাণ শুধু কমছে তাই নয়, তার ফসলের যে পরিমাণ, গুণমান ফসলের সেটাও গুণমান কমছে। এবং তার পৌষ্টিক গুণমানের পরিমাণও কিন্তু Exactly. অনেক কমে যায়। একদমই তাই। আমাদের হেলথের ওপর যেমন ইম্প্যাক্ট পড়ছে, ডক্টর পৃথা ভট্টাচার্য সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, সেই রকমভাবেই কিন্তু পরিবেশের অন্যান্য প্রাণীকুলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি দেখি যে এই গ্লোবাল ওয়ার্মিং এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে গ্রেট ব্যারিয়ার রিফের যে কোরাল রিফ রয়েছে, যে প্রবাল প্রাচীর রয়েছে, সেই প্রবালেরও কিন্তু ব্লিচিং হচ্ছে, প্রবাল ক্ষতিগ্রস্ত, নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? এবং আমরা জানি সেই প্রবাল কিন্তু সমুদ্রের 25% জীবকুলের প্রাণের প্রধান ভিত্তি। মানে প্রবাল নষ্ট হয়ে গেলে 25% টোটাল লিভিং অর্গানিজম সেই সমুদ্রে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে স্যার, এই যে মারাত্মক একটা প্রভাব পড়ছে সার্বিকভাবে, তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতেই হবে। এবং এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে গিয়ে আমরা প্রত্যেক দিনের আলোচনায় হয়তো বলি যে আমরা কি করতে পারি, মানে আমাদের আর কি করণীয়, আমরা সাধারণ মানুষ। কিন্তু এখন তো বলছে যে আমরাই করতে পারি, এবং সেখানে এই যে লো কার্বন লাইফস্টাইলের কথা আসছে, সেই বিষয়টা যদি একটু বলেন যে লো কার্বন লাইফস্টাইলটা কি, এবং সেখানে যে কথা ফুড হ্যাবিটের কথা বা ফুড কোয়ালিটির কথা ম্যাডাম বলছিলেন, সেই ফুড হ্যাবিটও কি এই লো কার্বন লাইফস্টাইলের মধ্যে অন্তর্গত? এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। আমাদের এতদিন একটা ধারণা হতো যে পরিবেশের কার্বন কমাতে গেলে বড় বড় পলিসির দরকার, কিন্তু এখন বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে যে এই পলিসিগুলোর সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা যদি কিছু কাজ করতে পারি, যেমন তুমি যেটা বললে যে লো কার্বন লাইফস্টাইল, আমরা একটা কথা বলি না, বিন্দুতে সিন্ধু হয়। সবাই মিলে যদি আমরা একটু একটু করে কার্বন এমিশন কমাতে পারি, তাহলে পরে আজকে একটা বিরাট পরিবর্তন আনা সম্ভব। এটা একটা দর্শন, রাদার জীবন দর্শন, যে জীবন যাপনের মধ্যে দিয়ে আমরা কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করব। যেমন আজকে যদি আলোর দরকার হয়, আমার কাছে যদি 4টে অপশান থাকে, একটা মোমবাতি, একটা বাল্ব, একটা টিউবলাইট আর একটা এলইডি লাইট। আমি যদি এলইডি লাইটটা পছন্দ করি, তাহলে আমি দেখব যে এদের 4টের মধ্যে এলইডি লাইটের কার্বন নিঃসরণ সব থেকে কম। ঠিক এরকম জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা ছোট ছোটোভাবে কার্বন এমিশন কমাতে পারি। এরকম গ্যাজেট, এরকম অভ্যেসগুলোকে যত বেশি নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা এই কার্বন ফ্রি বা আমরা লো কার্বন লাইফস্টাইলের দিকে যেতে পারবো। এটা কিন্তু একটা দর্শন, একটা ফিলোসফি। ঠিক। কিন্তু এই যে লাইফস্টাইলের পরিবর্তন আপনি বলছেন, সেখানে আমাদের ফুড হ্যাবিটও তো একটা অন্যতম এর বিষয়। কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আমি যদি ফুড হ্যাবিটের কথায় আসি, তাহলে খাবার গ্রহণ এমন কিছু কি করতে পারি যাতে আলটিমেটলি পরিবেশে কার্বন এমিশন কমবে? এটা খুব মজার মজার কতগুলো কাজ আমরা করতে পারি। তার মধ্যে একটা কাজ, যেমন আমরা যদি দিনে একবেলা রান্না না করা খাবার খাই, এটা আমি নিজে অভ্যেস করি। আমি চেষ্টা করি যে একবেলা ফল খেয়ে থাকতে। আচ্ছা। এবং যখন আমি একবেলা ফল খেয়ে থাকছি, তার মানে ওই সময় আমার কুকিংয়ের জন্য এনার্জি ব্যবহার করা হচ্ছে না। এটা একটা উপায় আমরা ছোট ছোটোভাবে করতে পারি। আবার আমাদের একটা অভ্যেস রয়েছে যে আমরা আঞ্চলিক খাবার না খেয়ে বাইরের খাবার আনাতে খুব পছন্দ করি। আমি উদাহরণ দিচ্ছি, আজকে আমার এখানে খুব ভালো আম হচ্ছে, আমার এখানে খুব ভালো পেয়ারা হচ্ছে, তবুও আমি আপেল খাচ্ছি, যে আপেলটা আনার জন্য অনেকটা কার্বন নিঃসরণ করে হিমাচল বা কাশ্মীর থেকে আপেলটাকে নিয়ে আসতে হচ্ছে। ঠিক। আমরা আঞ্চলিক খাবার খাওয়া এবং মরশুমি ফল, কেন আমি গরমকালে ফুলকপি খেতে যাব যে ফুলকপিটা কোল্ড স্টোরেজে রাখা রয়েছে? গরমকালের আমার প্রচুর ফল রয়েছে, আমি পটল খেতে পারি, আমি ঝিঙে খেতে পারি, আমি একসময় খুব ভালো চিচিঙ্গা পাওয়া যাচ্ছে, চিচিঙ্গা খেতে পারি। তো এই যে আঞ্চলিক খাবার এবং মরশুমি খাবার, এই দুটো কিন্তু খুব বড় জায়গা যেখান থেকে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারি খাবারে।
আরেকটা জায়গা রয়েছে, আমরা কি ধরনের খাবার খাচ্ছি, সেই খাবারগুলো চাষ করতে কত বেশি জল লাগছে, কত বেশি এনার্জি লাগছে। আচ্ছা, আমরা যত বেশি হাই ইল্ডিং ভ্যারাইটির খাবার খাই, তার জন্য বেশি পরিমাণে জল লাগে, বেশি পরিমাণে কীটনাশক লাগে, বেশি পরিমাণে সার লাগে। সেক্ষেত্রে আমরা যদি ইন্ডিজেনাস ভ্যারাইটি, দেশি প্রজাতির যে ফসলগুলো হয় সেগুলোর দিকে একটু চাষ করতে পারি, সেগুলোকে যদি আবার ফিরিয়ে আনতে পারি, আমরা দেখবো অনেক কম গ্রাউন্ড ওয়াটার লাগছে, অনেক কম সার লাগছে, অনেক কম পেস্টিসাইড দিতে হচ্ছে। আচ্ছা, আমরা অর্গানিক খাবার এইভাবে পেতে পারি। আরেকটা জায়গায় আমি বলবো, যেটা নিয়ে এখন সারা পৃথিবীতে এটাকে নিয়ে আলোচনা হচ্ছে, একটু আগে পৃথা বললো যে ধান আমাদের স্টেপল ফুড, ধান খাওয়া যদি আমরা কমাতে পারি, মানে ভাত খাওয়া, চাল খাওয়া যদি কমাতে পারি, আমরা যদি মিলেট খাওয়া বাড়াতে পারি, এটা কিন্তু একটা বিরাট বিপ্লব। এটা সারা দেশে গত বছর বোধহয় ডিক্লেয়ার করা হয়েছিল ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট। প্রমোট করা হচ্ছে মিলেট জাতীয় খাবার খেতে, কারণ মিলেট জাতীয় খাবারের চাষ করার জন্য জল লাগে না, মিলেট চাষ করতে আমার পেস্টিসাইড লাগে না, মিলেট চাষ করতে আমার কোনো ফার্টিলাইজার লাগে না। আমরা যত বেশি মিলেটের দিকে যেতে পারবো, আমরা তত বেশি ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড হ্যাবিট ডেভেলপ করব, এবং লো কার্বন খাওয়ার জায়গাগুলোকে আমাদের বাড়াতে হবে। এবং আমি নিজে বহু মিলেটের ডিশ খেয়েছি, কোনো অংশে কিন্তু চাল গমের থেকে খারাপ নয়, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি টেস্টি। আচ্ছা, আচ্ছা, তার মানে আমরা সাধারণ মানুষ কি করতে পারি? অনেক কিছুই করতে পারি, অনেক কিছু করতে পারি আমরা, ছোট ছোট স্টেপ। একদম ঠিক তাই। আমি পৃথা ম্যাডামের কাছে যাব। আমি এই জায়গায় ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট আমাদের জীবনে কমানোর জন্য, বা যদি আরেকটু ঘুরিয়ে বলি যে ক্লাইমেট চেঞ্জটাকেই আরেকটু কমানোর জন্য, জলবায়ুর পরিবর্তনকে সমাধানের খোঁজে আমরা শুরুতেই বলেছি, সেখানে স্মার্ট সিটি ডেভেলপমেন্ট সেইটা কতটা জরুরি, এবং সেটা কি কিভাবে করা যেতে পারে, যদি একটু সহজ করে বলে দেন। আমাদের একটা স্মার্ট সিটি বা একটা গ্রিন সিটি কনসেপ্ট যদি আমি ভাবি, তার মানে সেখানে কি রয়েছে? সেখানে আমার বাড়ি, ধরুন আমাদের অভ্যেসের মধ্যে রয়েছে যে আমি সারাক্ষণ বাড়িতে 3-4টা আলো জ্বালিয়ে রাখছি। তাহলে আমার এখন কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন বলুন, বিভিন্ন জায়গায় বলুন, এই সেন্সার লাইটগুলো রয়েছে, যাতে যেখানে আমার অপ্রয়োজনীয়, যেখানে আমার দরকার নেই, সেখানে কিন্তু সেই লাইট চলবে না। আপনি একটা করিডোর দিয়ে পাস করছেন, যখন আপনি সেখান দিয়ে অতিক্রম করছেন সেখানে লাইটগুলো জ্বললো, আবার আপনি অতিক্রম করে গেলেন সেটা বন্ধ হয়ে গেল। জলের কল, সেখানে আমার সেন্সার রয়েছে। এই যে আমি বাড়িতে যে ধরনের জিনিসগুলো ব্যবহার করছি, তার মধ্যে এনার্জি কনজাম্পশন, এনার্জির ব্যবহার কতটা আমি কমাতে পারি। আপনি যদি ভাবেন যে বাড়ির উপাদান কি দিয়ে তৈরি, সেই উপাদানের মধ্যেও এখন প্রচুর কোম্পানিজ রয়েছে, যে কোম্পানিজরা কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে। সাস্টেনেবল সিটিজ, আমাদের এসডিজির যে গোলগুলো রয়েছে তার মধ্যে রয়েছে। সেই উপাদানগুলোকে, এবং যে উপাদান আমি বাড়ি তৈরি করছি তার ইনসুলেশন অনেক বেশি হবে, যাতে আমার এই যে সূর্যের রশ্মি পড়ছে, সেই সূর্যের রশ্মি যাতে সেটা অনেকটা বেশি বিকিরিত হয়ে ফিরে যেতে পারে, তাতে শোষণ ক্ষমতা, তার তাপ ধরে রাখার ক্ষমতা কম হয়। তাহলে ঘরের ভিতরের গরমটা কম হবে, একটু এসি কম চালাতে হবে, তাই তো? আবার এই যে ধরুন আপনি এসি চালাচ্ছেন, যখন এসি চালাচ্ছেন তার টেম্পারেচার আপনি কত সেট করছেন? তার টেম্পারেচার আপনার খুব চিল করে রাখার দরকার নেই, আপনি টেম্পারেচারটাকে বাইরের টেম্পারেচারের থেকে 2 ডিগ্রি কম রাখুন, তাহলেই আপনি ঘরের একটু আপনার যে একটা কমফোর্টেবল একটা জোনে, একটা অ্যাম্বিয়েন্টে রয়েছেন, কিন্তু তার এনার্জি ডিমান্ডটা এবার সেইখানে আপনি 25 রাখার জায়গায় আপনি খুব শীতল অনুভব করার জন্য আপনার কমফোর্ট জোনটাকে যখন আপনি অনেক বেশি ধরছেন আপনার নেচারের থেকে, তখন সেখানে কি হচ্ছে, ধরুন আপনি 18 ডিগ্রি করতে চাইছেন, তো সেটা তো তাতে এনার্জি কনজাম্পশনও অনেক বেশি হচ্ছে। আর দেখুন, যত আমরা এসি ইউজ করছি, তাহলে আমার এই যে ঘরের ভিতরের গরম হাওয়াটা আমার বাইরে গিয়ে পড়ছে, তাহলে তার মাইক্রোক্লাইমেটিক চেঞ্জেস হচ্ছে, এবং এই যে রিকোয়ারমেন্ট, এই চেঞ্জেসগুলো কোনোভাবেই এটা কিন্তু সলিউশনের ক্ষেত্রে আসবে না। তো বাড়ি তৈরি থেকে শুরু করে তার আমার ন্যাচারাল ভেন্টিলেশন কীরকমভাবে রয়েছে, সেই স্ট্রাকচার, আর্কিটেকচার, এখন কিন্তু এনভায়রনমেন্টাল ওরিয়েন্টেড আর্কিটেকচার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তার পার্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার একটা কমপ্লেক্স সোসাইটির মধ্যে আমার ধরুন রেন ওয়াটার হারভেস্টিং ইজ ম্যান্ডেটরি, থাকতেই হবে, যাতে আমি সেই জলটাকে ব্যবহার করতে পারি। সোলার, আমার কার পার্কিং যেখানে রয়েছে সেখানে, বা আমি এই যে ওয়েস্ট ওয়াটার তাকে আমি রিসাইকেল করছি, তাকে আমি গার্ডেনিংয়ের পারপাসে ইউজ করছি, গাড়ি ধোয়ার ক্ষেত্রে ইউজ করছি। এই যে ছোট ছোট পরিবর্তন এবং একটু কনসিয়াস, মানে আমাদেরকে নিজেদেরকে
প্রত্যেককে অনেকটা বেশি সচেতন হতে হবে, কারণ পরিবেশকে ভালো না রাখলে আমাদের অস্তিত্বই কিন্তু সংকটে। এই কথাটা আমাদেরকে বুঝে নিতে হবে। খুব সুন্দরভাবে বললেন আপনি। আমরা দেখেছি যে এই ক্লাইমেট চেঞ্জের এফেক্ট যে বারবার পড়েছে, যে অশনি সংকেতের কথা ম্যাডাম বললেন, সেই অশনি সংকেত আরও একবার আমরা পৃথিবীতে দেখলাম 2022-এর জুলাইতে পশ্চিম ইউরোপে আকস্মিক তাপপ্রবাহ, হিট ওয়েভ। এবং সেই হিট ওয়েভের ফলে মানুষের হেলথের উপর কীরকম ইম্প্যাক্ট পড়লো, যে নেচার মেডিসিন জার্নালে বলা হচ্ছে যে রেসপিরেটরি ফেলিওর, কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, আমাদের হৃৎপিণ্ডের রোগ, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা, সেগুলো বৃদ্ধি পেল এবং সেই বছর সেই সময়ে 20,000-এর বেশি মানুষের মৃত্যু ঘটল শুধু সেই জায়গাতে হিটওয়েভের জন্য। তো স্যার, এই সব কিছুই তো আলটিমেটলি সেই ক্লাইমেট চেঞ্জের জন্যই ঘটছে। আর ক্লাইমেট চেঞ্জকে নিয়ন্ত্রণ করতে গেলে তার সমাধানের খোঁজ যদি করতে হয়, তাহলে সেই সমাধানের পথ কিন্তু আমরাই তৈরি করতে পারি। একদম। আপনি যেমন ফুড হ্যাবিটের কথা বলছিলেন, আমি যদি একটু ট্রান্সপোর্টের দিকে ভাবি, যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের কতটা সচেতন হওয়া যেতে পারে যাতে করে আমরা কিন্তু ওই সেই লো কার্বন লাইফস্টাইল ফলো করতে পারি। একদম ঠিক কথা, যে খাবার কথা যেমন বললাম, তার সাথে আমরা কিভাবে চলাফেরা করছি, ট্রান্সপোর্ট সেক্টর, এই ট্রান্সপোর্ট সেক্টরের একটা বড় অংশ ক্লাইমেট চেঞ্জের জন্য যে গ্রিন হাউস এমিশন হয় তার একটা বড় অংশ, প্রায় 30% কাছাকাছি কার্বন আসছে ট্রান্সপোর্ট সেক্টর থেকে। এবং অধিকাংশই আসছে কিন্তু আমরা যে ইন্ডিভিজুয়াল গাড়ি ব্যবহার করি সেখান থেকে। আমাদের প্রথম জোর দিতে হবে যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। পৃথা স্মার্ট সিটির কথা বললো, একটা স্মার্ট সিটির ক্রাইটেরিয়া হলো সেখানে পর্যাপ্ত পরিমাণে পাবলিক ট্রান্সপোর্ট থাকবে, যেখানে একটা গাড়িতে অসংখ্য লোক একসাথে ট্রাভেল করতে পারে। সেটা মেট্রো হতে পারে, সেটা একটা ট্রাম হতে পারে, সেটা একটা ট্রেন হতে পারে, সেটা একটা পাবলিক বাস হতে পারে। একসাথে যখন আমি অনেক লোক ট্রাভেল করছি, বা আমি যখন আসছি বা এক জায়গাতে যাচ্ছি, আমি একা না গিয়ে আমি একসাথে 3-4জনকে পুল করলাম, যেটাকে আমরা বলি কার্বন শেয়ারিং। আজকে আমরা যখন কোথাও যাচ্ছি, আমরা যদি একসাথে 3জনে মিলে একটা গাড়ি ভাড়া করি, তাহলে আমরা সেই কার্বন শেয়ারিং করলাম। একদম, এইটা একটা জায়গা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা। দ্বিতীয়, আমার 3টে গাড়ির বদলে একটা গাড়ি, 3টে গাড়ির বদলে ঠিক একটা গাড়ি গেল। এরপরে আমরা যখন গাড়ি ব্যবহার করছি, তখন এমন গাড়ি ব্যবহার করা যে গাড়িটা গ্রিন ফুয়েল রয়েছে, তার মধ্যে এখন ব্যাটারি অপারেটেড কার রয়েছে। হ্যাঁ, ব্যাটারি চার্জ করার জন্য ইলেকট্রিসিটি দরকার। ইভেন এখন এমনও গাড়ি অ্যাভেলেবেল হচ্ছে যে গাড়িগুলোকে সোলার পাওয়ার দিয়ে চার্জ করা যাচ্ছে। আমি বলবো সেই ধরনের গাড়িকে যদি আমরা প্রমোট করি, একটু খরচা বেশি হবে, কিন্তু সোলার পাওয়ার গাড়ি একদমই। বিদেশে এখন চলে এসেছে হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে গাড়ি চলছে, সেখান থেকে এমিশনের পরিমাণটা অনেক অনেক কম। এই ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। আর আরেকটা জিনিস আমরা প্রায় ভুলেই যাচ্ছি, সেটা হলো সাইকেল চালানো। একদম, সাইকেল, আমি নিজে সাইকেল চালাই এবং আমি মেট্রো স্টেশন পর্যন্ত সাইকেল নিয়ে আসি, এবং আমি মনে করি যে এতে যেমন ফিজিক্যাল এক্সারসাইজটা হয়, সেখানে আমরা অনেক কম পরিমাণে কার্বন এমিট করি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে ক্রমশ এগিয়ে আসছি। ম্যাডাম, আপনার কাছে যেটা জানতে চাইবো, যে এখন বলা হয় আমরা বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে রয়েছি, কিন্তু বিজ্ঞানের অগ্রগতি নাকি আমাদের জীবনে বেগ বাড়িয়েছে, আবেগ কমিয়েছে বলা হয়। তো বেগ বাড়িয়ে আমাদের ফাস্ট লাইফ হয়েছে, আমাদের নাকি ফাস্ট ফ্যাশনও হয়েছে। এই ফাস্ট ফ্যাশন থেকে, অর্থাৎ প্রয়োজন নেই তাও একটার পর একটা জামাকাপড় আমরা কিনছি, একটার পর একটা ইলেকট্রিক্যাল গেজেট কিনছি, এই জায়গা থেকে স্লো ফ্যাশন কনসেপ্ট এখন এনভায়রনমেন্টকে রেগুলেট করতে ভীষণ ইম্পর্টেন্ট বলা হচ্ছে। এটা যদি একটু ছোট্ট করে বলে দেন। দেখুন, ফাস্ট ফ্যাশন বা স্লো ফ্যাশনের কথা বলতে গেলে এখন আমাদের মাথায় রাখতে হবে যে ইয়াং জেনারেশন, যুব সমাজ, এবং ফ্যাশন করতে কেই না ভালোবাসে, কিন্তু তাদেরকে যদি আসল জায়গাটা কানেকশনটা করা হয়, এখানে আমাদের কতগুলো সমস্যা হচ্ছে। সেখানে হচ্ছে যে আমাদের চাহিদার সঙ্গে আমরা যদি চাহিদা চেঞ্জ করতে পারি, তবে তার সাপ্লাইটাও চেঞ্জ হতে পারে এবং আমাদের পলিসিও চেঞ্জ হতে পারে। এই সবকটা জিনিস কিন্তু কানেক্টেড। যেখানে আমি যদি দোকানে গিয়ে আমি সেই প্রচার পাই যে আমি একটি কিনলে বা দুটি কিনলে একটি ফ্রি, এই কনসেপ্টটা যতক্ষণ না আমি চেঞ্জ করতে পারবো, ততক্ষণ আমি ওই লোভটা সংবরণ করতে পারবো না। এটা তো পুরোটাই হচ্ছে যে আমি কিভাবে সংবরণ করব। কিন্তু এভাবে যদি আমরা উল্টো দিক থেকে ভাবি যে আমি যখন একটা জামা কাপড় কিনছি,
আমি অবশ্যই জামাকাপড় কিনতে বিরোধী নই, কিন্তু যখন জামাকাপড় কিনছি আমি তার কি মেটেরিয়াল কিনছি সেটা খুব ইম্পর্টেন্ট। তার আচ্ছা। লংজিভিটি কতটা, তার সাস্টেনেবিলিটি কতটা, আচ্ছা। এবং এই মেটেরিয়ালটা তৈরি, এই পোশাকটা তৈরি করতে গেলে আমার কতটা ভার্চুয়াল ওয়াটার, এর মধ্যে কতটা জল লেগেছে, কতটা উৎপাদন করতে আমার কতটা এনার্জি লেগেছে, সেটা আমরা সাধারণ মানুষ বুঝবো কি করে? এইখানে এখন প্রচুর সাস্টেনেবল ফ্যাশন নিয়ে কিন্তু এখন প্রচুর প্রচুর কাজ হচ্ছে। যেমন ধরুন একটা জিন্স আর একটা শাড়ির মধ্যে যদি আমি তুলনা করি, একটা জিন্সে কিন্তু অনেক বেশি জলের পরিমাণ লাগে। এইখানে এর বিভিন্ন কনসেপ্টের মধ্যে একটা ফার্স্ট ইম্পর্টেন্ট কথা আমরা বলি, সেটা হচ্ছে রিথিঙ্ক। একটা হচ্ছে রিথিঙ্ক, কারণ যত আমরা ফার্স্ট ফ্যাশন করছি তার সঙ্গে আমার কিন্তু ওই 1%-এর কম সেটা কিন্তু রিসাইকেল করা যায়। তো R3 আগে আমরা ছিল, এখন আমরা R5 R10 বলি। একদম। রিসাইকেল, রিপারপাস, রিইউজ। তার প্রথম কথা হচ্ছে রিডিউস, আমাকে কিন্তু কমাতে হবে। রিডিউস, রিডিউস এবং সবের rethink। ঊর্ধ্বে রয়েছে রিথিঙ্ক। খুব সুন্দর করে বললেন। একদম শেষ প্রশ্নে যাব এই সংক্রান্তই, যে আমরা দেখেছি যে সিঙ্গাপুর এখন ওয়েস্ট টু এনার্জিতে বিশ্ব সেরা মডেল তৈরি করেছে, এবং তাদের প্রত্যেক দিন যে গার্বেজ তৈরি হয় সেই গার্বেজকে তারা 4টে আলট্রা এফিশিয়েন্ট প্ল্যান্টে পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করে, এবং তার ফলে 90% মতো কিন্তু আবর্জনা বা ওয়েস্টের আয়তন কমে যায়। তাহলে ওয়েস্টকে যদি আমরা রিসোর্সে পরিবর্তিত করতে পারি, সেই রকম এই যে লো ফ্যাশন কনসেপ্ট বা ফাস্ট ফ্যাশন কনসেপ্টে আমরা ছিলাম, সেই ফ্যাশনেবল যে গার্মেন্টসগুলো তৈরি করতে গেলে যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, সেটাকে কি কখনো আমরা রিসোর্সে পরিণত করতে পারি? অবশ্যই পারি। এখানে আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। হ্যাঁ। যে কলকাতা শহরের যে ধাপা অঞ্চলে তো এখন বর্তমানে কারেন্ট ওয়েস্ট ফেলা হচ্ছে, সেখানে 40 বছর 50 বছর আগের ওয়েস্টও রয়েছে। সেই পুরনো ওয়েস্টের মধ্যে এই ছেঁড়া জামা কাপড়, তখন তো প্লাস্টিক ছিল না, তখন এই ধরনের জামা কাপড়, এই ধরনের কাপড়, এই মেটেরিয়ালগুলো ছিল, সেগুলোকে বলা হচ্ছে এখন লিগ্যাসি ওয়েস্ট। এই লিগ্যাসি ওয়েস্ট থেকে কলকাতা শহরেই রিফিউজ ডিরাইভড ফুয়েল বলে একটা ফুয়েল তৈরি হচ্ছে, যেটা সিঙ্গাপুরের কথা তুমি বলছিলে। এই ফুয়েলগুলো বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট নিয়ে যাচ্ছে কলকাতার ধাপা থেকে, যেগুলো জ্বালিয়ে তারা বিদ্যুৎ তৈরি করছে। বাহ। এবং এটা কিন্তু সম্ভব, এবং এখান থেকে একটা নতুন কনসেপ্ট তৈরি হয়েছে যেটাকে আমরা বলছি সার্কুলার ইকোনমি। এই যে ফেলে দেওয়া ওয়েস্ট, সেটা কিন্তু ইকোনমিক সোর্স, ভীষণ গুরুত্বপূর্ণ। যে কারণে আমাদের কলকাতা শহরের পাশেই রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি। এই মডেলটা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড, যে ওয়েস্ট থেকে রিসোর্স কিভাবে তৈরি করা হয়। এ প্রসঙ্গে ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ, যিনি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড নিয়ে প্রচুর কাজ করেছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, কলকাতা ইজ এ ইকোলজিক্যাল সাবসিডাইজ সিটি। যার একটা বিরাট রিসোর্স আসছে এই ওয়েস্ট, ফেলে দেওয়া নোংরা জল, ফেলে দেওয়া সলিড ওয়েস্ট, সেখান থেকে মাছ চাষ হচ্ছে, সেখান থেকে সবজি চাষ হচ্ছে, যে কারণে কলকাতাতে এত সহজ সুলভ একটা জীবনযাপন করা যায়। স্যার যে কথাটা বলছিলেন যে সহজ জীবনযাপন, এইখানেই দেখুন যে সহজভাবে জীবনযাপন করতে গিয়েও সাধারণ মানুষ কিভাবে তাদের প্রত্যেক দিনের জীবনযাপনের মধ্যে দিয়ে এই যে ক্লাইমেট চেঞ্জ সেটাকে মিটিগেট করতে পারে, সেটাকে প্রতিরোধ করতে পারে, তার একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে সুন্দরবনে ভূমিক্ষয় রোধ করতে সাধারণ মানুষ কিভাবে কাজ করছে, তাদের কাজ কিভাবে ভূমিক্ষয় রোধে সাহায্য করছে। এই নিয়ে গবেষণা করেছে WWF ইন্ডিয়া, তার সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইজার কলকাতা। তো তাদের সম্মিলিত গবেষণার একটি ছোট্ট প্রেজেন্টেশন আপনাদের কাছে তুলে রাখা রইল ডকুমেন্টারি হিসেবে। দেখুন আমরা কি করতে পারি। একটি সাধারণ মাটির রিং সুন্দরবনের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সাইক্লোন, ভূমিক্ষয়ের মতো নানা কারণে ধ্বংসের পথে। এর সমাধান খুঁজতে গবেষকরা পরীক্ষা করছেন টেরাকোটা রিং নিয়ে। এই রিংগুলো পলিমাটি ধরে রাখে এবং জলের ঢেউয়ের কারণে ভূমিক্ষয় রোধ করে। এই ফাঁপা রিংগুলিকে উপকূল বরাবর গ্রিড লাইনে বসানো হয়। নদী মোহনার জোয়ার ভাটা এই রিংগুলিতে আছড়ে পড়লে এখানে পলিমাটি সঞ্চিত হয়। এভাবে ধীরে ধীরে স্থলভাগের উচ্চতা বাড়তে থাকে এবং তটভূমির স্থায়িত্ব বাড়ে। পরীক্ষা করে দেখা গিয়েছে মাত্র 16 মাসে এই রিংগুলিতে পলিমাটি জমা হয়, যা সমুদ্রের বার্ষিক জলস্তর বৃদ্ধি প্রায় 3 গুণ। এই ধরনের রিংগুলো প্রাচীন কাল থেকে আমাদের দেশে কুয়ো তৈরিতে ব্যবহার করা হতো। স্থানীয় বাসিন্দারা এগুলো সহজেই তৈরি করতে পারেন। দামের দিক থেকেও এগুলো সস্তা এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। অনেক সময় এই রিংয়ের মধ্যে ম্যানগ্রোভ জন্ম নেয়, আবার কখনো তৈরি হয় ঝিনুক। এগুলো বাড়তি পাওনার মতোই,
কিন্তু এখনো অবধি এই রিংগুলো কেবলমাত্র স্থায়ী কাদামাটিতে পরীক্ষা করা হয়েছে। যেখানে প্রবল ভূমিক্ষয় কিংবা সাইক্লোনের মতো প্রাকৃতিক বিপর্যয় হয়, সেখানে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। তবে গবেষকরা এর ভবিষ্যৎ প্রয়োগ নিয়ে আশাবাদী। এই তথ্যচিত্রটি দেখার পরে আমরা অনুষ্ঠানের একদম শেষে ফিরে আসছি, কারণ সত্যি আমরা কিন্তু এখন ইতিবাচকভাবে ভাবতে পারছি। শুধু সব কিছু খারাপ, সব নষ্ট হয়ে যাচ্ছে এমনটা নয়, আমরা ইতিবাচক পদক্ষেপ নিতেই পারবো এবং নিতেই হবে। তাই একদম শেষে স্যার এবং ম্যাডাম দুজনের কাছেই টেক হোম মেসেজ আমাদের সবার জন্য। ম্যাডাম, নিজেকে পরিবর্তন করতে হবে, এটাই আমার মেসেজ। দুর্দান্ত, সেই রিথিঙ্ক, নিজের চিন্তা নিজের কাজকে পরিবর্তন করতে হবে। খুব ভালো। স্যার, টেক হোম মেসেজে আমার একটা পুরনো ল্যাটিন আমেরিকান প্রবাদের কথা মনে পড়ছে, যেটা আমি শুনেছিলাম আমাদের বিড়লা মিউজিয়ামের প্রাক্তন ডিরেক্টর সমর বাগচির সাথে যখন আমরা কাজ করেছি। উনি কথাটা আমাদের প্রায় বলতেন। কথাটা এরকম, যখন পৃথিবীর শেষ গাছটা কাটা হয়ে যাবে, শেষ মাছটা ধরা হয়ে যাবে, শেষ নদীটাকে দূষিত করে ফেলা হবে, তখন মানুষ বুঝতে পারবে টাকা খাওয়া যায় না। আমার মনে হয় এটা একটা বিরাট মেসেজ সাধারণ মানুষের কাছে, সবার কাছেই। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা টাকা খেতে পারবো না। একদম ঠিক তাই। শেষ গাছটা যখন কাটা হয়ে যাবে, শেষ মাছটা যখন জালে পড়বে, শেষ জন্তুটা জবাই হয়ে গেলে তারপর কি দিয়ে তুমি পেট ভরবে? করে টাকার নোট দিয়ে তো আমাদের পেট ভরতে পারে না। আমরাই আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারবো, আমাদের জলবায়ুর পরিবর্তনকে প্রতিহত করতে পারবো এবং একটা সুন্দর বসুন্ধরা গড়ে তুলতে পারবো আমরাই। এই আশা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।